যাদব মুখুজ্জি ও মাধব মুখুজ্জি যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভ্রাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্যা রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও ১০ সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তাহারে ভুল ভাঙিল। দুদিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনের রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বার দুই তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্টায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে ১০-১২ বছরের ছোট, উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হল? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল, ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যাম ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়াছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার ১.৫ বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ঔষধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্যধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয় ভয় বলিলেন, ১ মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়াই তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি আমার ৮টার আগের দুধ চাই, তা সে তো ৯টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়িশুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় ২ মিনিট পরে হত। বামুন ঠাকুরিন চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকত। ১ মিনিট আর দেরি সয় না ছোট বউ। ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনো দিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে ডুম করিয়া বসাইয়া দিয়ে দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে অরষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাউকে কিছু না বলিয়া ররুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে,
ছোট বউ সেই জোরে আজ আমাকে দিব্যিও দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল, এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। এর বছর চারেক পরে, যেদিন খুব ঘটা করিয়া অমূল্যের হাতেখড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যের সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার ওপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটিকয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এত তোর আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি, আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিতমশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধর, বেশ করে একখানি সিদে সাজিয়ে টাকাকটি দিয়ে কদমের হাতে পাঠশালায় পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানি ও কি করত। পাচিকা কহিল, সেজন্যই ভগবান বোধ করি দিলেন না, 18-19 বছর বয়স হল। কথাটা শেষ হইতে পাইল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বটঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেয়া যায় না, আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, বলিলেন, এখনও সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুইও যা না, পাঠশালায় গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পড়ুয়ারা সব দুষ্ট ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বলিলেন, করলেই বাকি, ছেলেরা মারামারি করেই, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ, তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালায় দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না, তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধর কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি, কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবদানের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ তো, তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা দেখতেই পাচ্ছি, তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাসৃষ্টি কথা মুখে আনতে পারব না, আর তুইও তো কথা কস, নিজেই বলে গে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারব না, এতে কারুর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হ্যাঁ কদম, তোকে না বললুম সিদে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? তাহার ক্রুদ্ধভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিদে দিচ্ছি, একেবারে এত উতলা হোস নে ছোট বউ। আচ্ছা ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিদে দিয়ে গুরুমশায়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে, তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলছি ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না, চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি। বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হনহন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এক্ষুনি আবার এসে পড়বেন, উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্যি নেই যে তা রদ করেন।
সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন, এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে শোন। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা? কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না, তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি, কি রকম হল? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনও কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব স্থির হইয়া বলিলেন, ওহ, যদির কথা! আমি বলি বুঝি? বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাথ সৃষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগুড় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর ওপর এবং তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, আপিংয়ের নেশায় মানুষের চোখই বুঝে যায়, কানও কে বুঝে যায়? বললুম কি, আরও শুনলে কি? কই দেখি, কি রকম হল? আমি কি বলেছি তোমাকে অমূল্যর চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মোজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হল গো? অন্নপূর্ণার রাগিয়া বলিলেন, যা হলোটা ভালোই, এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি, অধর্মের ভোগ। বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো? বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা? কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিতমশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে, সে ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসিমুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাতমুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশমুখে, ওমা, এই যে, বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল। সামনে এসে বলিল, ওমা, কি তাই বলো না? ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কিনা, বড়মা বললেন কিনা, এই ধরনা, কেন? বিন্দু রুক্ষস্বরে বলিল, ধরেছি, তুই কাজ করগে যা। কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বটঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত, রাগিলে বড়গিন্নি বলিত। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না, বলগে না, বটঠাকুর আমার মাথাটা কেটে নেবে, আর বটঠাকুরও তেমনি, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা? ঠিক কথা মা, ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়ে যে জন্মেছিলি মাইরে, বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে, অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কই, তুমি তো ভয় করো না? অন্নপূর্ণা বলিলেন, করিনে আবার করা, তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায়, সে এখনও মায়ার পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ, এখনও কি ছোট্টি আছিস? ছেলে হলে যে এতদিনে 4-5 ছেলের মা হতিস, আর তোকেও বা দোষ দেব কি? ওই বুড়ো মিনসেই আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলিল, কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি। ধনদৌলাত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়, কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্মজন্মান্তরের তপস্যা থাকা যায়। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি, আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তা সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারও বলবার জো নেই, আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি দাসী বান্দি। আমি তাই শুয়ে থাকি, অন্য কেউ হলে।
তাহারই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল, বলিল, দিদি, তুমি সত্যযুগের মানুষ, কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। বলিয়া সহসা সুমুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটিয়া আসিয়া বলিল, দিদি, অমূল্যধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাতি পেলে কোথায়? তোরা কি করছিলি? আমি ও ঘরে বিছানা করছিলুম দিদি, জানিও নে কখনো বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা, বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। ঘণ্টা দুয়েক পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটি ছোট্ট টেবিলের ওপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের ওপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বলিলেন, খাবি আয়। বিন্দু বলিল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়াইয়া ধরিয়া বলিল, ছোটমা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন, তুই চুপ কর, এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোট বউ, শেষে টের পাবি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলিল, তুমি যাও না দিদি, ছোটমা রূপ কথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভাল চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদে করি তো আমার নামই অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ আবার তোমাদের হল কি? বিন্দু বলিল, দিদি রাগলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর, জাতিটাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও, বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এক্ষুনি উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে, এই দুইটি মাতা তেমনি একটিমাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও ৬ বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে, সে এন্ট্রেস স্কুলের ২য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন, তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলো তো? বিন্দু তাহার ঘরের মেঝের ওপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল। সে কাকার সহিত কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়েছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকাই না তুই অপব্যয় করিস, এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকে একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছ তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়েছিল, সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ? ভৈরব বলিল, ও পাড়ার চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে আমাকে। জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপর হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস ২ পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়, সে জোর করিয়া পড়াইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আরোর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপুর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়।
ঠিক এই কথাটাই ইতিপূর্বে আরেকদিন হইয়া গিয়াছিল, এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলিয়া উঠিয়া গিয়ে অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাটের বাড়ি ঘাকতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত চেপে চেপে উঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, তোমাদের পায়ে পড়ি বড়গিন্নি, সামনে থেকে একটু যাও, তোমাদের ৫ জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাহিরে এসো, আমি দোর বন্ধ করব। বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় ১টা বাজে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্যে কি বাড়িশুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়িশুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কি রকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না। বলিলেন, আমি বলছি বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোটবধূর দরুন হাতে যে ১০,০০০ টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের ওপর নির্ভর করিয়া তিনি গত বছর হইতে প্রায় পুয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন ১০ হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তথাই উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হল মা, এখন একদিন গিয়ে দেখে এসো, আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা, তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পূজা দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছেতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, আর শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন, ওই তো আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা ২ মাস ৬ মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না। দিন ২-এর মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স ১৬-১৭। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পড়িত এবং দিনের মধ্যে ৮-১০ বার চুল আছড়াইত।
টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, এরিথমেটিক, আরও কত কি ডেসিমেল ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি একাধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাব। বিন্দু বলিল, পাশ করতে এখনও তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকত ছোট বউ? দেরি থাকত না, এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলত। শুধু মুখ পড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তার সর্বনাশক, বাছাকে সে যে কি বিষ নজরেই দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না, হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখন মানুষের পেছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখন ঘুষটুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোটমার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার ছোটমা, আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখছ ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টারমশাইকে যেতে বলে দাও, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে এখনও মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, এখনও রাত্রে। অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, বলো না ছোটমা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনও ও রাত্রে ছোটমার কাছে শয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনও সমস্ত রাত্রির বাদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরাজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলেও তো ইংরাজিই পড়ে। নরেন বলিল, ইস, ইংরাজি পড়ে, কই ইঞ্জিন বানান করুক তো দেখি। তা আর পারতে হয় না। এলোকেশী বলিলেন, ওসব শক্ত শক্ত কথা, ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য বানান কর না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাশ দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসতে লাগলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটারে অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতা সে যে কিরকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাতজোর করিয়া উচ্চ নাকি সুরে সুর করিয়া আরম্ভ করে দিল, প্রাণেশ্বর, কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বটঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোন তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নূতন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কি ও কম শিখেছে? দময়ন্তীর সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এখনই বলব? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গানটান এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। ত্রেকেটে তাক বাজনা বড় শক্ত মামি। আচ্ছা ওই পেতলের হাড়িটা একবার দাও তো, দেখিয়ে দি। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না।
চুপি চুপি বলিল, আরও একটু বস না ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামির সামনে ওই একটো ট্যাক্টোগুলো আর করো না, ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি, তাই অমন করে উঠে গেল বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাই উচিত। তবে যদি বললে তো বলি, বড়বু, অমূল্যটিই তোমার কচি খোকা, আর আমার নরেনি কি বুড়ো? একাদ বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড়লোকের ছেলে চোখে দেখেনি, এইখানে এসে দেখছে? ওদের থিয়েটারের দলে কত রাজারাজরার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না ঠাকুরঝি, সে কথা বলিনি, আমি বলছি। আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এ কথাটাও বুঝিনে? তবে দাদানাকে বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরঝি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে, যাতে। আচ্ছা, তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসকে, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নে। বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদ কাঁদ হইয়া বলিয়া উঠিলেন, হেলা, তোর জন্যে কি কুটুম কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই, এই। পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে ৫ জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটাই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন, মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন। না ঠাকুরপ, তোমরা আর কোথাও গিয়ে থাকগে, না হয় ওই বউটিকে বিদে করো, আমি আর রাখতে পারব না, আজ তা স্পষ্ট বলে গেলাম। বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড়গিন্নি বলেছে, দাও আমাদের বিদে করে। মাধব আর কিছু বলিল না। টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউর অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢলিলেন, এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন, তোমার জন্যেই আমার সব গেল। তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কাল ভূতের মতো ছেলেটাকে ছোট বউ? বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কাল ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া, গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল, এবং ছোট বউর প্রতি ঠাকুরজির স্নেহপ্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বানতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে এ অস্থি মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো ৭০-এর মুখে ছাই দিয়ে আরও ৬ মাস বছরেকের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা। কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে না কি করবে, ছিছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। এলোকেশীর সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি, অসুখ করলে টের পাব না? অন্নপূর্ণা বলিলেন, না তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল,
কক্ষণ যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাড়াসনে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এ লোকেশী বলিল, বড় বউর যেন একটু বায়ের ছিঁট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিঁট যেন সকলের থাকে ঠাকুরজি। এ লোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ওর সব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি। ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়? ছোট মারও অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখ দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে, ওই অমূল্যর মা। বলিতে বলিতেই তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যেই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন, কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ছাই দিইনে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ওই আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোটে জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল, কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক। নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখন দেখেনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল, অমূল্য আসিয়া তাহার পথরোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কি রকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখ, এইখানে 12 আনা, এখানে 6 আনা, এখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে এক্কেবারে ছোট ছোট। পারবে ছাড়তে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোটমা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলিয়া এক পা গিয়েই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোটমা, শিগির একবার এসো তো। ছোটমা সবেমাত্র স্নান সারিয়া আহ্নিকে বসেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরি ছুসনে ছুসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোটমা, একবারটি বাইরে এসে হুকুম নিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল, তাহার চুল ছাঁটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাহিতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাড়তে হবে। ও কি আমি পারব? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি। বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোটমা, তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে? আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ পিটিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে, বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা,
কাল এ বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুরনী ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল অমূল্য বাড়িময় কাকার চুল আছড়াইবার ভ্রুশ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের ওপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল আমিটাকে মেরে ফেলব। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা, চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলব। অমূল্য আরও রাগিয়া গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে, এখানে চুল কই? শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে। ছাই হবে, 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেন্দাকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। সেদিন অমূল্য খালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হল কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ওপারের জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমীর রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোটমা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোটমা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রি হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদ হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল। বিন্দু টানিতে গেল, সে হাত সরাইয়া দিয়ে শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, উঠ উঠ ছোটমা, 3টে 4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা। বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল। ঘরের ওধারের খাটের উপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চ হাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হল রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে দরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারো সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল, কই, গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলেই রে? বেশ যাত্রা ছোটমা, কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে, নরেন্দা তাদের দেখেছে, ঠিক ছোট মার মতো, খুব ভালো দেখতে, তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ, বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না, হারাম জাদা বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলিল, হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল, দিদি, পূজাবাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন, বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। তুমি ছোটমাকে বলো না, আমি নরেন্দার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল, বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল।
তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে, তুমি? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না, বলিলেন, এক্ষুনি আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়াই যাই শুনিল বিন্দু ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোটমা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসো, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া দিল। যাদব বুঝিলেন, এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে, তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোটবধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ কর মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই যায় আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি নে দিদি, কিন্তু এখানে আমার এক থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হল কি করে, তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখ, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যাই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বটঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকব, সেও ভালো, কিন্তু এক ছিলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারব না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমিও বা কি করে একলা থাকি বল? বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেড়ে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে কর ওরা যদি দুটি ভাই হতো, তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিচুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিসনে। এসব কথা বটঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলিল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও ২৭-২৮ বছর বয়স হতে চলল। এবাড়ির দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বটঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বলিলেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আরও খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রইল। অন্নপূর্ণা বুঝিলেন, সেই কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল। বলিলেন, হাত তুলে বসে রইলি, ভাতের থালাটা কি অপরাধ করল? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পেইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বলিলেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, যাই তুনে দিই গে। না না থাক, বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দুর সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন, দোর খুলে তোর ছেলে নে, এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দোর খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রি ২টো বাজে, একবার চোখে পাতায় করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটিখুটি, রাত্রিরে একটু ঘুমোতে না পেলে তো বাঁচিনে। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তাহার ক্রোজের ভিতর গিয়ে ঢুকিল এবং বুকের উপর মুখ রাখিয়া ১ মিনিটের মধ্যে ঘুমাইয়া পড়ল। মাধব ওদিকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বৌঠান? অন্নপূর্ণা বলিলেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন। তবে আমারও শিক্ষা হল বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কিনা তোমার কাছে শুতে লজ্জা করে। তিনজনেই হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমিয়ে গে, বলিয়া চলিয়া গেলেন। দিন ১০ পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠিয়া দিয়েছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া ২-৩ দিনের জন্য অমূল্যকে লুকিয়ে বাপের বাড়ি যাবার জন্য উদ্যোগ করছিল, এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল।